নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী আজকে এয়ারপোর্টে গিয়েছিলেন, দিল্লি এয়ারপোর্টে। ওখানে কাতারের যিনি আমির মানে রাষ্ট্রপ্রধান, রাজা, নাম হচ্ছে শেখ তামিম বিন হামাদ আল থানি, ওনাকে রিসিভ করতে গিয়েছিলেন। তো দর্শক দেখুন, নরেন্দ্র মোদী ওই যে ভিডিও আপনারা দেখলেন, আর উনি কিছু ছবি দিয়ে, জড়িয়ে ধরা ছবি ইত্যাদি দিয়ে, দেখুন শুরুতেই যেটা লিখেছেন, ওয়েলকাম মাই ব্রাদার। উনি এয়ারপোর্টে গিয়েছিলেন টু ওয়েলকাম মাই ব্রাদার আমির অফ কাতার। কাতারের আমির, আমার ভাই, এটা উনি ওনার এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমার ভাই শেখ তামিম বিন হামাদ আল থানি, তাকে ওয়েলকাম করতে আমি এয়ারপোর্টে গিয়েছিলাম। তারপর সব মিটিং আছে কালকে, এসবও বলেছেন। তো এই পোস্ট উনি করেছেন। কাতারের আমির আসছেন দিল্লি এয়ারপোর্টে, নরেন্দ্র মোদী গিয়ে তাকে রিসিভ করেছেন এবং সেখানে ওইভাবে গলা মিলিয়েছেন, জড়িয়ে ধরেছেন এবং ভারতের কিছু কালচার, দেখুন দর্শক, এই জায়গাটা খুব ভিডিওটা খুব ভালো করে করা হয়েছে, দেখতেই পাচ্ছেন দুদিক দিয়ে। যখন প্রথম সাক্ষাৎ হচ্ছে, ডিরেক্টলি একেবারে জড়িয়ে ধরে একে অপরের পিঠে হাত চাপড়ানো, তারপর কথা কুশল বিনিময়, দেখতে পাচ্ছেন একটা উচ্ছ্বাস উভয়ের মুখে। তারপর এস জয়শঙ্করকেও দেখছিলাম, বিদেশ, আচ্ছা, ভারতের কালচারাল প্রোগ্রামও খানিকটা দেখানো হয়েছে, উনি দেখেছেন, খুশিও হয়েছেন, হাততালিও দিয়েছেন। তারপর ওখান থেকে উনি ওনার জন্য গাড়ি ঠিক করা ছিল, সেই গাড়িতে তুলে দেন নরেন্দ্র মোদী। গাড়ি ওনাকে ওনার গন্তব্যস্থল যেখানে থাকার কথা সেখানে নিয়ে চলে যায় নরেন্দ্র মোদী। তারপর ওনার মতো করে উনি চলে আসেন। এখন প্রশ্ন, এই ভিডিও দেখে কে কি বলবেন? প্রথমত, মোল্লা মৌলবীরা সব কি বলবেন? এই যে কাতারের যিনি আমির, ওনার ইমান আছে তো? আর নরেন্দ্র মোদীর সঙ্গে গলা মিলিয়েছেন, নরেন্দ্র মোদী আবার ওনাকে ভাই বলেছেন। তারপরে এই যে কালচারাল প্রোগ্রাম উনি দেখেছেন এসে, ইমান আছে তো? ইমান আর থাকবে তো এই কাতারের আমিরের? এটা মোল্লা মৌলবী যারা, তাদের কাছে প্রশ্ন। আর যাদের কাছে প্রশ্ন রাখতেই হয় সেটা হচ্ছে বাংলাদেশ। এটাকে বাংলাদেশ, বাংলাদেশের ওই সব লোকেরা যারা দিন রাত নরেন্দ্র মোদীর নামে খিস্তি যা তা বলার চেষ্টা করছেন, বলে যাচ্ছেন, তারা এটাকে কিভাবে নিচ্ছেন, আমি তাদের কাছ থেকেও কমেন্ট জানতে চাই। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি বাংলাদেশের সঙ্গেই তুলনাটা করছি এই জন্যে, কোথায় কাতার? কাতার থেকে কাতারের আমির আসছেন ভারতে, নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করছেন, মিশছেন, মিটিং আছে, আরো অনেক কিছু আছে, সেখান থেকে আসছেন। এবং দর্শক, আপনারা জানেন যে এই কাতারের একটা বড় ভূমিকা প্যালেস্তাইনি এবং ইসরায়েলের মাঝে ওই যে চুক্তি ব্যাপার স্যাপারগুলো, সেখানে এই কাতার কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করেছে। সুতরাং কাতার এমন একটা দেশ যেটা কিন্তু আন্তর্জাতিক মানচিত্রে একটা বিরাট পরিচিত। এই কাতার দেখিয়ে দিয়েছে ওনারা যে ধরনের কালচারে বিশ্বাসী, সব কালচারের মতো থাকে, তারপরেও একটা বিশ্বমানের, আন্তর্জাতিক মানের একটা টুর্নামেন্ট করে দেখিয়ে দিয়েছে। ওয়ার্ল্ড কাপ ফুটবল নিশ্চয়ই আপনাদের মনে আছে, এই কাতার দেখিয়ে দিয়েছে যে এরকম আরবিয়ান কান্ট্রিতেও বিশ্বকাপের মতো, ফুটবল বিশ্বকাপের মতো জনপ্রিয় টুর্নামেন্ট আয়োজন করা যায়। ছোট্ট একটা দেশ নতুন নতুন স্টেডিয়াম তৈরি করে সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত টুর্নামেন্টকে পরিচালনা করে দিয়ে আরবীয় কান্ট্রির একটা বিশ্বাসযোগ্যতা বিশ্ব মানচিত্রে তুলে ধরেছে এই কাতার।
সেই কাতারের আমির, রাষ্ট্রপ্রধান, রাজা, উনি মেন বলতে গেলে। উনি আসছেন ভারতে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে, বৈঠক করতে। দুই দেশের অনেক বাণিজ্যিক ব্যাপারও আছে, সেই সব বিষয়ে করতে, সিকিউরিটি ব্যাপার নিয়েও কথা বলতে, আরো সব অনেক কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো আমরা সবটাই জানতে পারবো না। কিন্তু আমি কেন বলছি যে বাংলাদেশের সঙ্গে তুলনা করব, দর্শক, বাংলাদেশের একটা ভিডিও আমি কখনো সহজে ভুলবো না। কদিন আগে যে ভিডিও আমরা দেখেছি, নরেন্দ্র মোদীর নামে বর্ডারের দিকে এসে কি করার চেষ্টা হয়েছিল। একটা গরু, লাল মোদী তার নাম, সেই গরুকে নিয়ে এসে সীমান্তের কাছে এসে জবাই করে জিয়াফত করা হয়েছিল। ওনাদের ভাষাতে জিয়াফত, যেটাকে আমরা বাংলাতে বলি প্রীতি ভোজ, ফিস্ট করা হয়েছিল গরু জবাই করে সেই গরুর মাংস দিয়ে মোদীকে জ্বলন ধরানোর জন্য। বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ, সেই সীমান্তে এসে এটা করা হয়েছিল। ভারতের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ, আগ্রাসী, ভারত নাকি খুব আগ্রাসী, তার বিরুদ্ধে গরু জবাই করে গরুর মাংস খেয়ে জিয়াফত, এবং স্লোগান উঠেছিল জবাই 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 চাই, নাকি একটা রকম গরু জবাই, এখন স্লোগান উঠেছিল। আর আমি এখানে শোনাচ্ছি না, ছেড়ে দিন। পাশের দেশ নরেন্দ্র মোদীকে চিনছে না, চিনছে কোথায়? কাতার। বিশ্বে আমি বিশ্বের অন্যান্য কান্ট্রি ছেড়ে দিন, আমেরিকা বা ওইসব ছেড়ে দিন, আমি আরবিয়ান কান্ট্রির কথা এই জন্যই বলছি, যেহেতু নরেন্দ্র মোদীকে একটা অন্যভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে বাংলাদেশ এবং পাকিস্তান। নরেন্দ্র মোদী মানে হচ্ছে মুসলিম বিদ্বেষী, মুসলিমদেরকে ঘৃণা করেন, ইত্যাদি ইত্যাদি। তো এইসব বলার চেষ্টা হয়, অথচ কাতারের আমির আর আরবিয়ান অন্যান্য দেশের যারা আছেন রাষ্ট্রপ্রধান, তারা ডাকছেন, কখনো আমন্ত্রণ করছেন, কখনো ভারতে আসছেন, তারা মিশছেন, বৈঠক করছেন, চলে যাচ্ছে। তারা তাদের কালচার, তারা যাতে বিশ্বাসী, তাতেই মানে আধ্যাত্মিক বিশ্বাস যাতে তারা থাকছেন, নরেন্দ্র মোদীর যে বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, তার মধ্যে থাকছেন। যখন উন্নয়নমূলক বা কোনো দেশের, দুই দেশের ব্যাপার, অফিসিয়াল ব্যাপার, ওইসব মানে ধর্মীয় বিভেদ, বিভাজনকে কোনো মাঝখানে রাখা হচ্ছে না, সুন্দরভাবে জাস্ট মানুষ, দুই দেশের সম্পর্ক, এটা মাথায় রেখে তারা বৈঠক করছেন, আলোচনা করছেন, দাদা ভাই সম্পর্কে বলে যাচ্ছেন। আর বাংলাদেশ, পাশের দেশ, শুধু মোদি, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও। মোদি মানে আর ইসলাম ধর্ম থাকলো না, মোদি মানে ইসলাম বিরোধী, মোদির সঙ্গে কথা বলা যাবে না, মোদির সঙ্গে কথা বললে তার ইমান চলে যাবে, মোদির এই করলে চলে যাবে, সেই করলে চলে যাবে, মোদি এই করেছেন, সেই করেছেন। আর ওই রকম কান্ট্রি যারা সব থেকে বেশি ইসলাম ধর্মকে মানে সঠিক ইসলামকে মেনে চলেন বলে আমাদের কোথাও আমরা মনে করি, তারা দেখি দিব্যি মোদির সঙ্গে সব সব তারা সম্পর্ক রেখে চলছে। প্রশ্ন এখানে তফাৎটা, তার মানে তারা কি ধর্ম বোঝেন না? তারা কি মোদির সম্পর্কে খোঁজ খবর রাখেন না? তো তারা কি করে মিশছেন? আর ইউনূসের কি এমন বড় ইমানদার হয়ে গেলেন, আর অন্যরা ইমানদার হয়ে গেলেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক রাখা চলবে না, ভারতকে সঙ্গে সম্পর্ক রাখা চলবে না? এটা কি তফাৎ, মানে কি ভাবনা, কি বিশ্বাস? আমি শুধু এটা দেখতে বলছি। গরু নিয়ে চলে গেলেন নরেন্দ্র মোদীর নামে, মজা পেয়েছেন, লাভটা কি? আজও ভারত নিঃশর্তে হেল্প করে চলেছে। আমি আবারও বলছি, আমাদের দেশের মানুষের প্রচন্ড রাগ আছে কেন্দ্রীয় সরকারের প্রতি, যে এত কিছু করছে কেন, তারপরও ভারত, বাংলাদেশকে এইভাবে সাহায্য করা হচ্ছে, রাগ আছে। কিন্তু দেশের সরকার, ভারত তো খুব সহনশীল, ভারত আগ বাড়িয়ে কোনো যুদ্ধ করে না, ভারত ডিফেন্সিভ ওয়েতে চলে, কিন্তু অ্যাটাক করলে পাল্টা সার্জিক্যাল স্ট্রাইকও করে দেওয়ার ক্ষমতা রাখে, আর যুদ্ধ করলে লড়ে নেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু ওই রকম না, খুব সহনশীল দেশ। তা না হলে এত কিছুর পরেও বাংলাদেশকে কেউ সাপোর্ট করে, মানে কোনো দিক দিয়ে, কোনো জিনিসপত্র দিয়ে? এটা হচ্ছে নিজেদের পায়ে কুড়ুল মারা। বাংলাদেশ যেটা করছে, সেই বাংলাদেশ দেখুন এখন কিন্তু গড়িয়ে পড়ছে, আমাদেরকে বিদ্যুৎ চাই, আমাদের এই চাই, সেই চাই, গড়িয়ে পড়ছে। তা সত্ত্বেও কোথায় শাড়ি বের করে, বেডশিট বের করে ভারতীয় পণ্য পোড়ানোর মতো বিক্ষোভ দেখানো হয়েছে, সেখানে সরকার পক্ষ কিছু বলেনি। তো এই যে নিজেদের পায়ে কুড়ুল মারা, নিজেদের পায়ে কুড়ুল মারা, ভারত এমন একটা শক্তিধর দেশ, তাদের সঙ্গে টক্কর দিয়ে কখনো মানে পারা যায়? ওই বোকার মতো কথা, 4 দিনে দখল করে নেবো, পারা যায়?
যেদিন ভালো বুঝবে, মানে যেদিন ঠিক বুঝবে সেদিন থেকে বাংলাদেশের মঙ্গল হবে। আর বেশি টক্কর নিতে গেলে আরো ফাঁপড়ে পড়ে যাবে। আর পাকিস্তান সাপোর্ট করবে, আর চীন অত্যন্ত মানে ব্যবসায়ী মানসিকতার, তাদের উদ্দেশ্য অন্য থাকে। ভারত আত্মনির্ভর, ভারত তারপরও দেখবেন সব দেশের সঙ্গে একটা ডিপ্লোমেসি মেনটেন করে চলে। সব দেশ বলতে পাকিস্তানের সঙ্গে সম্ভব না, ওরা অত্যন্ত অন্যায় করেছে, সম্ভব না। চীনের সঙ্গেও মনের দিক দিয়ে সম্ভব না, চীনও দখল করে বসে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা একটা এর জায়গায় আসতে হয় অন্য বৃহত্তর স্বার্থে, কিন্তু দেখুন বাদ বাকি দেশের সঙ্গে কিরকম রিলেশন মেনটেন করে চলেছে। ভারত কিন্তু আত্মনির্ভর, ভারতের সবকিছু করতে পারে ভারত নিজেদের উদ্যোগে। করোনার মতো ভ্যাকসিন ভারত আবিষ্কার করেছিল, সেই ভ্যাকসিন তো বাংলাদেশের লোকেদেরকে দেওয়া হয়েছিল। সব তো ভুলে গেছেন, সব তো ভুলে গেছেন। যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। এখানে গরু জবাই করে মোদির বিরুদ্ধে ব্যাপার, আর ওখানে আমির কাতারের তিনি বুকে জড়িয়ে ধরছেন নরেন্দ্র মোদীকে। দর্শক বলবেন যা বলার, এইসব ভিডিও সামনে এসছে। দুই দেশের রাষ্ট্রপ্রধান মানে আমাদের প্রধানমন্ত্রী এবং ওখানকার রাজা আমির কুশল বিনিময় করেছেন এবং খুব সখ্যতা প্রকাশ্যে এসেছে। যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, আর বাংলাদেশ থেকে যা সব শুনছেন দেখছেন, আর ওখানকার দেশের লোকেরা যদি কিছু বলতে চান বলবেন। যারা এইসব করছেন তারা কি ভালো করছেন, দেশের জন্য ভালো হচ্ছে, বলবেন যা বলার বলবেন। কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।